গত আধ ঘন্টা যাবৎ সাগর হাতে খামটা নিয়ে বসে আছে। মনের ভেতরে ভয় বাসা বেঁধেছে গাঢ়ভাবে। সে যা ভাবছে যদি তাই হয়, তাহলে সাগর তাণ্ডব চালাবে। যেই সেই তাণ্ডব না, এই ভূঁইয়া বাড়িটাতে আগুন লাগিয়ে দিবে। উপস্থিত সকলের চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। একে তো অসুস্থ রোগী, তার উপরে একা একটা মেয়ে, কিভাবে কি করবে। নেহাল আর গালিব সাগরের দিকে এগিয়ে আসে, বন্ধুর কাঁধে হাত রেখে বলে, তুই যেটা ভাবছিস সেটা নাও হতে পারে, কারণ ওইটা তো তোর কাছে, উষা পাবে কিভাবে। নেহালের কথায় সাগর শীতল দৃষ্টি নিক্ষেপ করে ওর দিকে। গালিব নেহালকে পাশ কাটিয়ে সামনে গিয়ে বলে, দেখ ভাই, আমার মনে হয় এটাতে চিরকুট আছে। উষা যে চলে গেল, সেই ব্যাপারে চিরকুটটাতে কিছু লেখা থাকতে পারে। এবারেও সাগর নিশ্চুপ, হৃদয়ে রক্তক্ষরণ চলছে, কিছুতেই মনটা শান্ত হচ্ছে না। পরিবারের সকলের অবস্থাই করুণ। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে নেয় একবার সকলকে। তার বিশ্বাস এই পরিবারের কেউ উষাকে সাহায্য করেছে। সাগর খামটা গালিবের দিকে এগিয়ে দেয়। আমার সাহস হচ্ছে না গালিব, তুই প্লিজ এটা খুলে দেখ, কি আছে এতে। গালিব মাথা নাড়ায়, বন্ধুকে আশ্বাস দিয়ে বলে, যাই হোক বন্ধু, তুই নিজেই খুলে দেখ। এমনও তো হতে পারে চিঠিটা স্পেশালি তোকে নিয়ে লেখা থাকতে পারে। সাগর সন্নিহান দৃষ্টিতে তাকায় আবার গালিবের দিকে, গম্ভীর স্বরে বলে, তুই এতটা শিওর কিভাবে যে এতে উষার লেখা চিরকুটি আছে, আবার স্পেশালি আমাকেই লিখেছে? এত কিসের সিওরিটি তোর মধ্যে? গালিব থতমত খেয়ে যায়। সে কি বলল আর বন্ধু কি বুঝলো? গালিব ভাবলো উল্টো তাকে সন্দেহ করতে শুরু করেছে। আনবিলিভেল। গালিব একবার দেখে উপস্থিত সকলের ভাবভঙ্গি, সাগরও দেখে সন্নিহান কিছু পায় কি না। তবে সকলেই কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে গালিবের দিকে। গালিব হতাশ শ্বাস ফেলে। আমি নিজের ধারণা থেকে বললাম, আর কিছু না, তুই যা ভাবছিস তা তো নয়ই। আমি কি ভাবলাম আবার? নেহাল বিরক্ত হয়ে বলে, হয়েছে তোর জিজ্ঞাসাবাদ, এখন তোর সবাইকে সন্দেহ হবে। ভুলে যাস না, তুই নিজের কর্মফলটা এখন ভোগ করছিস। নাবিল ভূঁইয়ার আগে অতিষ্ঠ হয়ে বলেই ফেলল, বাবু অনেক হয়েছে, এবার খামটা খুলো, দেখো কিছু আছে কিনা। সিজান ভূঁইয়া নিশ্চুপ। ছেলের কাণ্ড কারখানা চুপচাপ দেখে যাচ্ছে, বলছে না কিছুই। সময় হলেই উচিত শিক্ষাটা দিবেন ছেলেকে। সাগর আর দেরি করল না। অশান্ত মন মস্তিষ্ক নিয়ে বুকে পাথর চাপা দিয়ে খামটা ছিঁড়ে ফেলল। ভেতরে থাকা সাদা কাগজটা দেখে সাগর শুষ্ক ঢোক গিলে। সে যা ভাবছে তা যেন কিছুতেই না হয়। সকলেই চুপ রইল ধৈর্য নিয়ে। সাগর নিজেই বরং খুলে দেখুক কি আছে এতে। সাগর কাগজটা খুলতে দৃশ্যমান হলো উষার হাতের লেখা কয়েক লাইনের একটা চিঠি। কম্পিত হাতে চিঠিখানা লেখা হয়েছে, তা অক্ষরগুলো দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে। সাগরের তীক্ষ্ণ মস্তিষ্ক ধরে ফেলল। লেখাটা অনেকটা ভয় আর আতঙ্কের সহিত লিখেছে। দীর্ঘশ্বাস ফেলল সাগর। এবার আর সিজান ভূঁইয়া চুপ থাকতে পারল না। থমথমে মুখশ্রীতে কঠিন স্বরে বললেন, কাইন্ডলি একটু পড়বে কি লেখা আছে এতে। সাগর নিজের বাবার পানে দৃষ্টি নিক্ষেপ করল একবার। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজের দৃষ্টি সরিয়ে কাগজে স্থির করল। গোটা গোটা অক্ষরে উষার লেখা চিঠিটা তুলে ধরল নিজের দৃষ্টির সামনে। আমি প্রথমে অনেক সরি বড় আব্বু, আমরা বাবা মেয়ে আর তোমাদের জীবনে সমস্যা হয়ে থাকতে চাইছি না। আমাদেরকে ভুল বোঝো না আর খোঁজার চেষ্টাও করো না। আমি আর বাবা মিলে গত বছর তোমাদেরকে না জানিয়ে একটা ফ্ল্যাট কিনে রেখেছিলাম। ফ্ল্যাটটার কথা আমি আর বাবা ছাড়া তৃতীয় কেউ জানেন না। আমরা আপাতত সেখানেই থাকবো সুখে শান্তিতে। দোয়া করো আমাদের জন্য। আল্লাহ হাফেজ। সাগর মুহূর্তেই কাগজটা নিজের হাতের আঁচলে পুরে পিষে ফেলল। মুখের আদল প্রথম থেকে কঠিন হয়ে আছে। সামনে পেলে হয়তো উষার গায়ে হাত তুলতে দ্বিতীয়বার ভাবত না। উষা নাহিদ ভূঁইয়াকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পেরিয়েছে। নেহাল হসপিটাল থেকে ডিসচার্জের কথা শুনেই সঙ্গে সঙ্গে উষা এবং নিজের ছোট মামার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছে। দুইজনেরই ফোন সুইচ অফ। প্রিয়তা তানহা দুইজনের থেকে নেহাল খোঁজ নিয়েছে, তারাও জানে না। অবশেষে ভূঁইয়া বাড়িতে এসে বড় মামাদের ডেকে তারপর তাদের চলে যাওয়ার কথা জানিয়েছে নেহাল। নাবিলা ভূঁইয়ার মনটা এবার পুরোপুরি ভেঙে গেছে। সাধারণত এই ধরনের রোগীরা খুব কম রিকভার করলেও বিছানায় পড়ে ভুগতে হয় অনেক বছর। নিজের ছোট ভাইকে সেবা যত্ন করতে পারল না। তার আগে মেয়েটা ভাইকে নিয়ে দূরে চলে গেল। উষার খোঁজ যে সাগর করেনি তা নয়, সে গত কয়েক ঘন্টায় উষার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। প্রিয়তা তানহাদের বাসায় গিয়ে খোঁজ নিয়েছে।
বাসার ভিতরেও চেক করেছে, তবে এবার চিরকুট পেয়ে এতটুকু স্বস্তি মিলেছে যে তারা যেখানে আছে সেফ আছে। নাবিল ভূঁইয়া কম্পিত স্বরেই বললেন, কি লেখা আছে এতে বাবু? সাগর শীতল দৃষ্টি তাকায় চাচ্চুর দিকে, তারপর নিজের হাতের কাগজটা চাচ্চুর দিকে এগিয়ে দিয়ে বলে, নিজেই পড়ে নাও। নাবিল ভূঁইয়া কাগজটা হাতে নিলেন, একবার নিজে পড়ে তারপরে পড়ে শোনালেন সকলকে। উষা আর তার বাবা মিলে এমন একটা কাজ করতে পারে, এটা সকলের কল্পনার বাইরে। সিজান ভূঁইয়া নিজেও আশ্চর্য বনে গেছেন ছোট ভাইয়ের এমন চালে। আলিফ অনেকক্ষণ চুপচাপ বসেছিল, এবার নিজের জায়গা ছেড়ে এসে দাঁড়ালো বড় মামার সামনে। উষার পক্ষে একা এই ধরনের কাজ করা সম্ভব না বড় মামা, তাকে হয়তো আমাদের পরিবারের কেউ সাহায্য করেছে, কারণ বাহিরে তেমন বিশ্বস্ত ওর কেউ নেই। আর আমি শুনেছি উষার জন্মদিন উপলক্ষে ছোট মামা উষাকে একটা ফ্ল্যাট গিফট করেছে, কিন্তু গত বছরে যদি ফ্ল্যাট কিনে থাকে সেটা নিশ্চয় আপনার বা মেজো মামা জানার কথা। সাগর রাগী স্বরে বলে, হয়তো। কি বলছো ভাইয়া? আমার পরিবারের মানুষেরাই ওকে সাহায্য করেছে। ওর এত বড় কলিজা হয় নাই যে একা এমন একটা কাজ করার সাহস সে দেখাবে। আমার পেছনে গেম খেলা হচ্ছে। এই যে এতগুলো বছর আমি সবাইকে একটা টেনশনে রেখেছি, সেটারই প্রতিশোধ নিচ্ছে। হ্যাঁ। সাগর কথা শেষ করে চুপ করে। সিজান ভূঁইয়া এখনও গম্ভীর মুখে, একবার নিজের ছেলেকে তো আর একবার নিজের ভাগিনাকে দেখছে। সাগর থমথমে মুখশ্রী নিয়ে গিয়ে দাঁড়ায় সাদাফের সামনে। পাশে আরাফ, রাফিদ দাঁড়ানো। রাফিদের পাশে সোফায় সামিন আর আরিসা বসে। সাগর শীতল দৃষ্টি নিক্ষেপ করলো নিজের ভাইদের দিকে, তারপর গম্ভীর মুখে দৃঢ় কণ্ঠে জানতে চাইল, সত্যি করে বল সাদাব, উষাকে পালাতে হেল্প করেছে কে? আমি হসপিটাল থেকে আসার আগে এবং পরে তুই আর রাফিদ তোরা দুইজনেই ছিলি হসপিটালে। একমাত্র নেহাল বাদে আমি সকলকে সন্দেহর তালিকায় রাখলাম। এখন যদি ভালোই ভালোই না বলিস যে উষা কোথায় আছে, তাহলে পরবর্তীতে তোদের কপালে কি আছে সেটা চিন্তাও করতে পারবি না। রাফিদ উঁচু গলায় বলল, কি করবে তুমি? মেয়েটাকে কম জ্বালাওনি তুমি। শেষমেশ ডিভোর্সের কাগজও হাতে চলে এলো। এই অবস্থায় কি কোনো মেয়ে তার স্বামীর ঘরে থাকতে চাইবে? বেশ করেছে উষা, আর ফারদার আমাদের সাথে এইভাবে কথা বলবে না, কারণ আমরা কেউ জানি না ও কোথায় আছে, কিভাবে গেছে। আমরা কেউ তাকে কোনো হেল্প করিনি। সাগরের মুখশ্রী আরও কঠিন এবং থমথমে আকার ধারণ করলো। রাফিদ প্রথম থেকেই আক্রমণাত্মক ভাব পোষণ করছে নিজের ভাইয়ের উপরে। সিজান ভূঁইয়া ছোট ছেলের ব্যবহারে ক্ষেপে গিয়ে বললেন, বেয়াদব, তোমাদের এই শিক্ষা দিইনি আমি। বড় ভাইয়ের সাথে এ কেমন আচরণ? বড় ভাইয়ের মনের অবস্থা বুঝতে শিখো। সেদিন নাহিদের ঘরে যা যা আলোচনা হয়েছে সে বিষয়ে তুমি নিজেও অবগত রাফি। বড় ভাইয়ের সাথে এই ধরনের আচরণে নিজের ভেতরের আক্রোশ প্রকাশ করা ছাড়া আর কিছুই প্রকাশ করে না। রাফিদ মাথা নিচু করে ফেলে, এটা ঠিক, সবাই পরিস্থিতির শিকার, সে সাথে ভাইয়াও, আর এমনটা হওয়ার অনেকের ক্ষেত্রেই স্বাভাবিক। সাগর ভাইয়া ড্রয়িং রুমের মাঝখানে গিয়ে দাঁড়ায়, পুরুষালী তীক্ষ্ণ স্বরে কাঁপিয়ে তুলে পুরো ঘর। আমি এত কিছু শুনতে চাই না, আমাকে জাস্ট ভালোই ভালোই বলে দাও উষাকে পালাতে কে হেল্প করেছে, ও এখন কোথায় আছে, ব্যাস তাহলেই হবে। সবশেষে যদি আমি নিজে এমন কোনো ক্লু পাই যেটাতে স্পষ্ট হবে যে তোমরাই হেল্প করেছো, তাহলে ট্রাস্ট মি, তার সাথে আমার আজীবনের মতো সম্পর্ক সেই দিনই শেষ হবে। এখন সে সম্পর্কে আমার যাই হোক, আই ডোন্ট কেয়ার। কাউকে কোনো প্রতি উত্তর না করতে দেখে সাগরের রাগের মাত্রা বেড়ে গেল আরও কয়েক গুণ। কাউচের এক পাশে রাখা ছোট টি টেবিলে নিজের গায়ের জোরে সজোরে এক লাথি বসায়। মুহূর্তেই টি টেবিলের ওপরে রাখা সিরামিকের ফ্লাওয়ার ভাস আর টেবিলের কাচের ঝনঝন শব্দে ঝড় তুলে ড্রয়িং রুমে। সাগর রাগে ফসফস করতে করতে চিৎকার করে বলে, তোমরা বারবার আমার জীবন নিয়ে কেন খেলো? যখন এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়াতে চাইনি তখনও জোর করে সম্পর্কে জড়িয়ে দিলে, আর এখন যখন সব মেনে নিতে চাইছিলাম তখন আমার বউটাকে নাই করে দিলে। কি চাও তোমরা আসলে, আমার সুখ নাকি দুঃখ? সাগরের এমন আচরণে সকলেই অভ্যস্ত, তাই সাগরের এমন আচরণে কেউ আতঙ্কিত হয়নি। লিপি বেগম ছেলে রাগ দমাতে এগিয়ে আসে, ছেলেকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে, কান্না মিশ্রিত গলায় বলে, বিশ্বাস কর বাবু, উষা যে এমন কিছু করবে তা আমি কল্পনাতেও আনিনি। মারিয়াও জানে না কিছুই। বাসায় এসেই নিজের রুমে আর বাবার রুমে কতক্ষণ কি করলো, আমাদেরকেও জায়গা দেয়নি রুমে। বলল দরকারি কি জিনিস নিবে, কাপড় চোপড় নিবে।
সামিনও এগিয়ে আসে ভাইয়ার দিকে। এই কয়দিনের ঝামেলায় উষার সাথে তেমন কথাই হয়নি, বুঝতে পারেনি তার মনে মনে এসব চলছিল। মুহিব নিজের জায়গা থেকেই বলে, দেখো সাগর, এখন মাথা গরম করলে কিছুই হবে না, যা করার মাথা ঠান্ডা রেখে করতে হবে। রাফিদ সাদাব দুইজনেই নিজেদের ভার্সিটি চলে গিয়েছিল, অ্যান্ড রিসেপশন থেকেও জানানো হয়েছে উষা একাই ছিল, সাথে কেউ ছিল না। আমাদের থেকে যদি কেউ হেল্প করতো তাহলে রিসেপশনের লোকেরা নিশ্চয়ই চিনত, যেহেতু এতদিন ধরে যাওয়া আসা হচ্ছে। সাগর নিশ্চুপ রাগে ফসফস করছে শুধু, কখন সব কিছু ভেঙে গুড়িয়ে দেয়। সিজান ভুঁইয়া এগোলেন ছেলের দিকে, স্বাভাবিক ভঙ্গিতেই এসে ছেলের কাঁধে হাত রেখে বলল, একদিন এই জায়গায় দাঁড়িয়েই, এখানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়েই তুমি ডিভোর্সের আগ পর্যন্ত উষার দায়িত্ব নিয়েছিলে, আর এখন যখন ওকে পাওয়া যাচ্ছে না, তাই আমাদের মেয়েকে ফেরানোর জন্য তোমার ওপরেই প্রেসার ক্রিয়েট করা হবে। সাথে আমার ভাইও আছে। তুমি তোমার বইয়ের সাথে কি করেছো, কেন করেছো, সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু ভুলে যেও না উষা তোমার বউ হওয়ার সাথে সাথে আমাদের মেয়ে, তাই তার ভালো মন্দ সমস্তটা জানার বোঝার অধিকার আমাদের আছে। আমি শুধু তোমাকে এতটুকু বলবো, তুমি কোত্থেকে কিভাবে আমাদের মেয়েকে এই বাড়িতে ফিরিয়ে আনবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি আমার মেয়ে এবং ভাই দুজনকেই অক্ষত অবস্থায় চাই। আজকে উষার হাজবেন্ড তুমি না হয়ে বাইরের কেউ হলে এই ব্যাপারটা এতক্ষণে কোর্ট অবধি পৌঁছে যেত। তোমার খামখেয়ালিপনায় যদি আমার মেয়ে এবং ভাইয়ের গায়ে একটা ফুলের টোকাও পড়ে, তাহলে তোমাকে ছেড়ে কথা বলবো না আমি, সে তুমি আমার যাই হোক। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন সিজান ভুঁইয়া। নিজের কথা শেষ করে আর দাঁড়ালেন না, নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালেন। তৎক্ষণাৎ সিজান ভুঁইয়ার কানে ভেসে এলো সাগরের চাপা তাচ্ছিল্যপূর্ণ হাসির শব্দ। ভুরুকুচকে পেছনে তাকালেন সিজান ভুঁইয়া। সাগর একবার নিজের বাবাকে দেখে পরপর নজর দিল নিজের পরিবারের মানুষজনের থেকে একটু দূরে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা বন্ধু গালিবের দিকে। সাগরের অমন দৃষ্টি আর হাসি দেখে ভড়কে যায় গালিব। সাগর তাচ্ছিল্যের স্বরে বলে, কিরে, তুই না সব সময় বলিস নিজের পরিবারের মানুষজনকে টেনশনে রাখতে, এত পছন্দ করি কেন আমি? উত্তর পেয়েছিস? সাগরের কথার মর্মার্থ কেউ বুঝতে পারল না, সবাই সবার মুখ চাওয়াচাই করছে শুধু। সিজান ভুঁইয়া ভুরু কুচকে তাকিয়ে আছেন ছেলের দিকে। গালিব বুঝতে পেরেছে বন্ধুর অবস্থা, সে আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলছে, মূলত পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইছে না সে, তাই চুপচাপ থেকে সম্পূর্ণ দেখে যাচ্ছে। সাগর আবারও গম্ভীর স্বরে বলে, এই পরিবার থেকে আমি কখনো কিছু আশা করিনি, না ভালো না মন্দ। এরা করবে আমাকে সাপোর্ট, এরা খালি মাথার ওপরে নিজেদের সিদ্ধান্তই চাপিয়ে দিতে পারে। এই পর্যন্ত ওরা শুধু নিজেদের সিদ্ধান্ত আমার ওপরে চাপিয়ে দিয়েছে। স্বার্থপর যদি বলা হয়, সেটা নিঃসন্দেহ এই পরিবারের প্রতিটি মানুষকে বলা হবে, শুধুমাত্র ছোট আব্বু ছাড়া। উনিই একমাত্র ব্যক্তি যে সর্বদা সর্ব অবস্থায় আমাকে সাপোর্ট দিয়ে গেছেন। আমার এমন একটা ডিসিশন নেই যার বিপরীতে আমি ছোট আব্বুর সাপোর্ট পাইনি। আমার ডিসিশনকে সমর্থন জানানোর আগে একবারের জন্য নিজের মেয়ের কথাও, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেননি। আর নিজের বাবাকেই দেখ, এমন না উনি কিছু জানেন না। এসব কি বলছো বাবু? আমরা স্বার্থপর হতে যাব কেন? আমরা যা করি সেটা তোমার আর তোমার ভাই সবার ভালোর জন্যই করি। সাগর তাচ্ছিল্যের সুরে বলে, নিজের বড় ভাইয়ের বলা কথাগুলো শুনতে পারনি চাচু? নিজের সিদ্ধান্ত কিভাবে চাপিয়ে দিতে হয় সেটা ওনার থেকে শেখা উচিত। অ্যানিওয়ে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তোমার ভাইজানকে বলো বলতে যে নিজের ভাই আর ভাইয়ের মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছে। আমার বউকে লুকিয়ে রাখার কোনো রাইট ওনার নেই। ওনাকে প্লিজ সত্যিটা বলতে বলো চাচ্চু। ছোট আব্বু ফ্ল্যাট কিনেছে, সেটা আমার বাবা জানে না, অন্তত এটা আমাকে বিশ্বাস করতে বলো না চাচ্চু। নাবিল ভুঁইয়া দৃঢ় বিশ্বাসের সঙ্গে উত্তর করলেন, তুমি ভুল ভাবছো। নাহিদ আমার বা ভাইজানের সাথে এই ব্যাপারে কোনো কথা বলেনি, এটা ওদের বাবা মেয়ের কাজ। সিজান ভুঁইয়া এগিয়ে এসে দাঁড়ালো সাগরের সামনে, ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটিয়ে বললেন, আমি বিশ্বাস করি আমার ছেলে অনেক বুদ্ধিমান। আমরা তোমার বউ আর তোমার শ্বশুরকে লুকিয়ে রেখেছি ভেবে হাত পা গুটিয়ে বসে থাকার মতো ভুল অন্তত রিফতিয়াত ভুঁইয়া সাগর করতে পারে না। তুমি এতটা অবুঝ নও। সিজান ভুঁইয়া নিজের কথা শেষ করে আর দাঁড়ালেন না, নিজের রুমের দিকে যেতে যেতে গম্ভীর স্বরে শুধু বললেন,
নাবিল, আমার রুমে আয় আর রুমে চা পাঠানোর ব্যবস্থা করো। নাবিল ভূঁইয়া একবার তাকালেন সাগরের দিকে, পরপর পা চালালেন বড় ভাইয়ের পেছনে। সাগর তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকিয়ে দেখে বাবা চাচার প্রস্থান। লিপি বেগম ছলছল নয়নে তাকিয়ে আছেন ছেলের দিকে। ওনার ছেলে কোনো ভুল বলেননি। সাগর আজ পর্যন্ত যা করেছেন কিছুতেই বাবার সমর্থন বা সাহায্য পায়নি। আজ পর্যন্ত যা করেছেন সমস্তটাই নিজের উদ্যোগে। ছেলেটার দিকটা কখনো বুঝতে চেষ্টা করেননি। এমন তো না যে তিনি জানেন না ছেলের মনের অভিব্যক্তি। তারপরেও কি করে পারল নিজের ছেলের সাথে এত কঠোর হতে? কি করে পারল এভাবে সমস্তটা নিজের ছেলের ওপরে চাপিয়ে দিতে? লিপি বেগমের অভিমান জমল নিজের স্বামীর ওপরে। রাগে ক্ষোভে আর চা করতে গেলেন না। লিপি বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে মারিয়া জামান কিচেনের দিকে পা বাড়ান। আলিফ সাগরকে টেনে নিয়ে বসায় সোফাতে। শক্তপোক্ত শরীর, তার উপরে রাগে শিরশির করছে সাগরের সারা শরীর। রাগে অগ্নিরূপ ধারণ করা সাগরকে দেখলে যে কেউই নত হয়ে সত্যিটা বলতে বাধ্য হবে। সাগরের রাগ সম্পর্কে আইডিয়া আছে পরিবারের সকলের। ঘুমন্ত সিংহকে জাগ্রত করতে চাই কে, কিন্তু পরিস্থিতির কারণে সবটাই উল্টে যায়। দেখ সাগর, এখন এমন একটা মুহূর্ত, আমরা কেউ কাউকে দোষারোপ করতে পারবো না। আর এক্স্যাক্ট এসবের পিছে কে আছে সেটাও জানি না। তাই খামোখা মানুষকে সন্দেহ করা বাদ দিতে হবে। মামারা যদি উষাকে হেল্প করে থাকে তাহলে ছোট মামার চিকিৎসা ভালোভাবেই হবে। আর যদি ওনারা হেল্প না করেন তাহলে উষার অন্তত বাইরে এমন কেউ নেই যে তাকে এই অবস্থায় সম্পূর্ণ সাপোর্ট এবং ছোট মামাকে চিকিৎসা দিবে। আমাদের যা করা দ্রুতই করতে হবে। গালিব এবার এগিয়ে এসে বসে আলিপের পাশে। পরপর চিন্তিত স্বরে বলে, কিভাবে ভাইয়া? কেউ নিখোঁজ হলে বা হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ যদি নিজ থেকে ইচ্ছাকৃতভাবে গা ঢাকা দেয় তুমি তাদের কিভাবে খুঁজে পাবে? আর ব্যাপারটা শুধু আঙ্কেলের চিকিৎসার না, উষা একা একটা মেয়ে, সারা জীবন বাইরের চলাফেরাটা তোমাদের ওপরেই নির্ভর ছিল। ভালো মন্দ যে খুব ভালো বোঝে তাও না, নিজেদের সেফটিরও তো একটা ব্যাপার আছে। আঙ্কেল তো অসুস্থ, ওকে কে এই অবস্থায় সেফটি দিবে বলো? আলিফ চুপ হয়ে যায়। আসলে কেউ ইচ্ছাকৃতভাবে হারিয়ে গেলে কি তাকে ফিরে পাওয়া যায়? সাদাব সাগরের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সাগরের হাতটা নিজের আঁচল নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়া আমাকে ক্ষমা করো প্লিজ। আমি তোমার কথা রাখতে পারিনি। তোমার আমানত আমার কাছে সেফ ছিল না। আমি সেদিন সেখানে উপস্থিত ছিলাম। তোমার প্রতিটা অব্যক্ত আর্তনাদ আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। মানছি উষার এমনটা করা ভুল, কিন্তু সেও তো নিরুপায়। তোমার থেকে অবহেলা পেয়ে পেয়েই তো এক আকাশ পরিমাণ অভিমান জড়ো হয়েছে মনে। তবে ভাইয়া বিশ্বাস করো, আমি আর রাফি ভাই কেউই জানি না ও কোথায় আছে, কই গেছে। ও তখন এমনভাবে বলল, আমরা আসলে ভাবিনি যে এমন একটা কাজও করবে। তবে আমি সব সময় প্রতিটা পদক্ষেপে আমি তোমার পাশে আছি। আজকে থেকে আমরা উষাকে খোঁজা শুরু করব। ওরা চাচুর কোনো ক্ষতি হতেই দিব না আমরা। সাগর শুধু নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে দেখে চঞ্চল সাদাবকে। আরাফও এগিয়ে আসে ভাইদের দিকে। ভাইয়া, উষিকে আমি কতটা আদর যত্নে আগলে রেখেছি সেটা এই পরিবারের প্রতিটা মানুষই জানে। আমার বোন নেই, নিজের বোনের মতো আগলে রেখেছি। সবসময় চেষ্টা করেছি ওকে তোমার ব্যাপারে পজিটিভ ধারণা দিতে। তোমার একটা ভুলের জন্য আজকে আমাদেরকে এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তবে বিশ্বাস করো, তোমার সাথে আমরা আছি। আমরা ওকে খুঁজে বের করতে সাহায্য করব। সাগর শুধু মাথা তুলে একবার দেখে আরাফকে, তারপর গম্ভীর স্বরে বলে, তানহাকে জাস্ট একটা কল দে। আর সব থেকে ভালো হয় যদি তানহার ফোনের সমস্ত অ্যাক্সেস নিজের ফোনে নিয়ে নিস, তাহলে সে কখন কার সাথে কথা বলছে সবটাই তুই জানতে পারবি। উষা একবার যদি নিজের ফোন অন করে তাহলেই হবে। ওর ফোনের সমস্ত অ্যাক্সেস আমার কাছে আছে, ওকে পেতে আমার ঘন্টাও লাগবে না। উষা নাহিদ ভূঁইয়াকে নিয়ে নতুন ফ্ল্যাটে ফিরেছে কিছুক্ষণ হলো। আগে থেকে গোছানো ছিল বলে কোনো হ্যাসেল পোহাতে হয়নি। ইতিমধ্যে রাশিদা বেগম রান্না চুলায় বসিয়ে দিয়েছে। উষাদের নতুন বাসার হেল্পিং হ্যান্ড রাশিদা। উষা বাসা গোছানোর টুকটাক কাজগুলো সেরে নিচ্ছে। পাশে টেবিলে থাকা বাটন ফোনটা কর্কশ ধ্বনি তোলার সাথে সাথে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে কল রিসিভ করলো উষা। হ্যাঁ বল প্রিয়ু, ওইদিকে সব ঠিকঠাক? কিসের ঠিকঠাক? ভাইরে, তুই যদি সাগর ভাইয়াকে দেখতি তাহলে বুঝতি। আর যেভাবে আমাকে ধমকিয়ে ধমকিয়ে কথা বলছিল,
ভয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া। উষা ফিজেল হাসলো, দেওয়ালে ওয়ালমেটটা টানাতে টানাতে বলল, দেখিস ভয়ে আমার বলে দিস না আমার কথা। না না, ছি, আমাকে তুই এমন ভাবিস? এই ব্যাটার শিক্ষা হওয়া দরকার। কিন্তু তানহা কিছু জানে না। সে যদি কোনোভাবে কিছু টের পায় আর তোর ভাইজানকে বলে দেয়, ওকে জানাতে বলেছে কে? তোদের বাসাটা কোন দিকে সেটা তো বলবো না প্রিয়। সরি, আপাতত তোদেরকে আমি জানাতে পারছি না। কাটুক কয়েক সপ্তাহ, বিপদ মুক্ত হয়, ডিভোর্স পেপারে সাইন করে শেষ করি, তারপর না হয় জানাবো, তোদের নিয়ে আসবো। প্রিয়তা দীর্ঘ শ্বাস ফেলে। বন্ধুত্বের বিশ্বাসটাই আসল। আর উষা যদি এতদিনের বন্ধুত্বে এতটুকু ভরসা না করতে পারে, কি আর করার। উষাও বুঝে এতে করে প্রিয়তা হার্ট হবে, কিন্তু সে এখন নিজের লোকেশন জানাতে চায় না। কারণ কখন তার এগ্রেসিভ ভাইয়েরা হামলা করে বসে, আর ওরাও ভয়ে তোতা পাখির ন্যায় সত্যিটা বলে দেয়। বলা যায় না। আচ্ছা আঙ্কেল এখন কেমন আছেন? ঘুমোচ্ছে। অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় যে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল তাই এখনও ঘুমে। ডক্টর বলেছে যত বেশি ঘুমাবে তত দ্রুত রিকভার করবে। নর্মালি ঘুমের ওষুধ দেওয়ার পরেও এতক্ষণ ঘুমায় না, আজকেই এতক্ষণ ঘুমাচ্ছে। দোয়া কর বেশি বেশি, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। তারপর বল, স্বচ্ছের সাথে কথাবার্তা হয়? প্রিয়তার মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায়। এমনিতেই মানুষটাকে একটা মিনিটের জন্য নিজের মাথা থেকে সরাতে পারে না, আর উষা কিনা সেটাই মনে করিয়ে দিচ্ছে। না, ওকে ব্লক করে দিয়েছি, রাখছি রে, ভাল লাগছে না কিছু। সময় মতো নোটস পাঠিয়ে দিব। আর প্লিজ তুই নিজেও সাবধানে থাকিস, ওকেও সাবধানে থাকতে বলিস। যদি একবার তোর ভাইদের সামনে পড়ে তাহলে সমস্তটাই ঘেটে যাবে। ওকে, খেয়াল রাখবো, তুইও ভালো থাকিস। সাগর, গালিব আর নেহাল তিনজন মিলে এই পর্যন্ত আশেপাশে 5 থেকে 6টা হসপিটালে খোঁজ নিয়েছে নাহিদ ভূঁইয়া নামে কোনো রোগী অ্যাডমিট বা ডক্টরের কাছে কনসালটেশনের জন্য এসেছে কিনা, কিন্তু আশা অনুরূপ ফল ওরা পায়নি। সাগর উম্মাদ প্রায়। নাহিদ ভূঁইয়া এবং তার মেয়ে দুজনেই তার পৃথিবীতে কতটা জুড়ে আছে সেটা ওই বোকা মেয়েটা বুঝবে কেমন করে। রাস্তার সাইডে পার্ক করা গাড়ির ডিকির উপরে উঠে বসে পড়ে সাগর। ভগ্ন হৃদয়, এলোমেলো চুল, মুখের আদলে চাপা কষ্ট স্পষ্ট। বারবার আশেপাশে সতর্ক দৃষ্টি দিয়ে খুঁজছে কিছু একটা। গালিব বন্ধুর এই দশা দেখে হতাশ শ্বাস ফেলে। বলেছিলাম এত বাড়াবাড়ি করিস না, সব কিছুর একটা লিমিট আছে। নিজের মন আর আবেগ কোনোটাই কন্ট্রোলে রাখতে পারিস না। সাগর খেকিয়ে ওঠে গালিবের কথায়। রাগে মাথা জ্বলছে তার। চিবিয়ে চিবিয়ে বলে, ডিভোর্সের পেপারের কথা আমার একদমই মাথায় ছিল না। আমি রেজিস্ট্রেশনের কাগজ তো নিয়েছিলাম ঠিকই, কিন্তু ডিভোর্সের জন্য যে অ্যাপ্লাই করেছিলাম সেটা ভুলে গিয়েছিলাম। গালিব হাসলো, তার ছেলের সুরে বলল, ছাড়বি না যখন তখন ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলিস কেন? পরিবারকে ভয় দেখিয়ে তোর কি মিলতো বা কি মিলেছে? উষা যে তোকে সত্যিকার অর্থেই চায় সেটা তো তুই খুব ভালো করেই জানতিস। সাগর এবার কাতর স্বরে বলল, ভুল হয়ে গেছে গালিব, ভুল হয়ে গেছে। আমি শেষবার ডিভোর্সের কথা তুলতাম না, কিন্তু খামটা খোলা দেখে আর ভেতরে যখন দেখলাম ওইটা ডিভোর্সের কাগজ, আমার অন্তর আত্মা শুকিয়ে গিয়েছিল প্রায়। ভেবেছিলাম উষা বুঝি দেখেছে কাগজটা, কারণ উষা দেখলে রাগের মাথায় সাইন করতে একবারও ভাববে না। আর খামটা কে খুলেছে সেটা জানতে খাবার টেবিলে সবার সামনে বসে ডিভোর্সের পেপার 2-1 দিনের মধ্যে আসবে বলেছিলাম, কিন্তু যখন ছোট আব্বুকে নির্বিকার থাকতে দেখলাম আর সবার সামনে এমন উত্তর করলো, তখনই বুঝেছি খামটা ছোট আব্বুই খুলে দেখেছে। কিন্তু এটা যে এতদূর গড়িয়ে যাবে ভাবিনি। আর সেই কাগজটাও আমি পুড়ে ফেলার জন্য ছোট আব্বুর কাছে দিয়েছিলাম। এখন সেটা কই আছে সেটাও জানি না। উষা যদি ছোট আব্বুর ঘরে কাগজপত্রের জন্য তালাশ করে আর বাই এনি চান্স যদি হাতে পেয়ে যায়, একদমে কথাটুকু বলে জোরে জোরে শ্বাস নিতে থাকে সাগর। আর ভাবতেও পারছে না, বলতেও পারছে না। দম নিতে কষ্ট হচ্ছে ওর, সেই সাথে রাগও কমছে না। কেন বুঝতে পারছে না সাগর। নেহাল পিঠে হাত বোলাতে বোলাতে বলে, রিল্যাক্স রিল্যাক্স। এত ওভার থিঙ্কিং আমরা না করি, নেগেটিভ ভাবনাতেও না যায়। উষা সেই কাগজটা পেলে সাইন করেই যেত, আর কাগজটাও রেখেই যেত। গালিব চোখে ইশারা করে কিছু একটা। গালিবের ইশারা বুঝে নেহাল বলে, চল মামার ঘরে গিয়ে দেখি কাগজটা পাই কিনা।